এই আগুনের সাহায্যে এই মেয়েটার রহস্য আমি উদ্ঘাটন করব। এই মেয়েটা যদি নাগিনী হয় তাহলে ওর কিচ্ছু হবে না, কিন্তু যদি মানব হয় তাহলে এই যজ্ঞের আগুনে পুড়ে ছাই হয়ে যাবে। না বড় মা, ওর এসব করার দরকার নেই। অর্জুন, ওকে যেতে দে বাবা। তোকে ওকে যেতে দিতেই হবে, তোকে আমার দিব্যি। এইভাবেই নাটক করতে থাকো মম। অর্জুনের আবেগ নিয়ে ভালো ব্ল্যাকমেল করছো মম। অর্জুন, তুই খুব ভেসে গেছিস। এখন গুরুদেব সুনেত্রাকে নাগিনী রূপে নিয়ে আসবে আর নিজের নিয়ন্ত্রণে করে নেবে। আর সেই দেখে হয়তো তোর মন খুব ভেঙে যাবে। তারপর সুনেত্রাকে দেখে তুই খুব ঘৃণা করবি, আর সেটাই আমি চাই। আর তারপরে নাগমণিকে তো আমার করবই, তার সাথে সুনেত্রাকেও আমার করব। শুনলি কত হাসছে? ও এইভাবে হাসছে কেন? এই অগ্নিকুণ্ডে ঝাঁপ দিয়ে আমি সবার সামনে আমার প্রাণের আহুতি দেব। এবার আমি কি করব? আমার আসল রূপ তো আজ সবাই দেখে ফেলবে। পরমেশ্বর, আমায় রক্ষা করো। ওম নমঃ শিবায়। তুমি রক্ষা করেছো ঈশ্বর। এখানে এটা কিসের আগুন জ্বলছে? আর এই বাবাই বা কে? এটা কি করলি বুড়ো? ওরে মূর্খ মানব, এটা কি করলি তুই? বেশি কথা বললে তোর অবস্থা আমি খারাপ করে দেব। আমি জেলে যেতে পরোয়া করি না, কিন্তু আমার মেয়ের কোনো ক্ষতি হবে সেটা আমি চাই না। মা সুনেত্রা, এসব কি হচ্ছে? একটা ঢঙি বাবাকে নিয়ে এসব কি হচ্ছে? আর
আর তুই বা কেন রাজি হলি মা? এসব কি করছিস? তোর কি মাথা খারাপ হয়ে গেছে? এই ধনী লোকগুলোর স্বভাব বাইরে থেকে আলাদা, কিন্তু ভেতরটা সবার এক। বাবা অর্জুন, তোমাকে রাম মনে করে আমার মেয়ের বিয়ে তোমার সঙ্গে দিলাম, আর সেই তুমি কিনা এখন ওর অগ্নি পরীক্ষা নিচ্ছ? এই জন্য আমার মেয়েকে তুমি বিয়ে করেছিলে? কিছু বলো না বাবা। চুপ কর! আর যদি একটাও কথা আমার মুখের উপরে বলিস, তোর গায়ে কিন্তু আমি হাত তুলতে বাধ্য হব। এরা তোর সাথে এমন ব্যবহার করছে, আর সেটা তুই আমাকে ফোন করে জানালি না কেন? তুই কি মনে করছিস তোর বাবা মা মরে গেছে? এটা কি হচ্ছে রাজশেখর বাবু? এগুলো কি হচ্ছে? কি এত বড় একটা ঘটনা ঘটে গেল, আপনি দাঁড়িয়ে দেখছেন? একটা সাধারণ বাড়ির মেয়েকে বিয়ে করে নিয়ে এসে এরকম মন্ত্রতন্ত্র পড়িয়ে আপনি কি প্রমাণ করতে চাইছেন? বেআই মশাই, আপনার মেয়ে আসলে নাগিনী কি না সেটা জানার জন্য এই ব্যবস্থা। বেআই মশাই, কি বলতে চাইছেন আপনি? আমার মেয়েকে আপনি নাগিনী বলছেন? আমি সে কথা বলতে চাইনি বেয়ান। আপনার মেয়ে নাগিনী হতে পারে এমনটা গুরুদেব বলছেন। আমার মেয়ে নাগিনী? আমার মেয়ে? আমার মেয়েকে পছন্দ করে এই বাড়ির বউ করে নিয়ে আসলেন আপনি, কিন্তু না, এই বিয়ের পিছনে আলাদা কোনো উদ্দেশ্য আছে। আপনারা কি মনে করছেন আমার মেয়ে মানসিক রোগী? দেখুন, আমি আপনাদের সবাইকে বলছি, এই পৃথিবীতে এরপর যাই হয়ে যাক না কেন, আমার মেয়েকে এক মুহূর্ত আমি এই বাড়িতে রাখতে চাই না। আপনারা নাগিনী ভাবতে পারেন, ওকে ভূত ভাবতে পারেন, যা খুশি ভাবতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা। আমরা আপনাদের সেই প্রমাণ দেখাতে যাব না। আমি আমার মেয়েকে খুব ভালোভাবে জানি। মা সুনেত্রা, তোর আর এই বাড়িতে এক মুহূর্ত থাকার দরকার নেই। এমন একটা বাড়ি, এমন সব লোকজন আর এমন স্বামীকে নিয়ে তোর এখানে থাকার দরকার নেই রে মা। বাবা, তুমি আমার কথাটা একবার শোনো প্লিজ। বাবা, এই সব কিছুর সাথে অর্জুনের কোনো সম্পর্ক নেই বাবা। আমারও সেই কথা নিয়ে চিন্তা রে মা। এইখানে এত কিছু হয়ে যাচ্ছে, আর উনি ওখানে দাঁড়িয়ে সমস্ত কিছু দেখে যাচ্ছেন। এমন একটা মানুষ সারা জীবন তোর হাতে হাত ধরে কিভাবে কাটাবে তুই বুঝতে পারছিস? আমি একটা মস্ত বড় ভুল করেছি, তোকে এই বাড়িতে বউ করে পাঠিয়েছি। চল মা, এক্ষুনি চল। সুনেত্রা, তুই আমার সাথে আসবি কিনা বল। তুই যদি এখনো আমার সাথে না আসিস, এই মুহূর্তে তোর সাথে তোর বাবা মার কোনো সম্পর্ক রইল না।
তুই যদি এখনো আমার সাথে না আসিস, এই মুহূর্তে তোর সাথে তোর বাবা মার কোনো আর সম্পর্ক রইল না। চল আমার সাথে। চল, এটা আপনারা শুনে নিন। দেখুন, আমি আমার মেয়েকে নিয়ে যাচ্ছি। কেউ যদি আমাকে এখানে আটকানোর চেষ্টা করেন, তাহলে আপনাদের বাড়ির সামনে আমি আত্মহত্যা করে মরে যাব। আরে এই 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 আরে একটু আগে হাসছিল, এখন এত চিৎকার করছে। হ্যাঁ হ্যাঁ, কর্ণ কি হয়েছে বলতো? সুনেত্রা! বাবা, সুনেত্রা, তুই তোর ঘরে যা। আমি না ডাকলে এখানে তুই আসবি না। ঠিক আছে বাবা, তুমি যা বলবে আমি তাই করব। এতদিনও শুনেছি, এখনো শুনবো, কিন্তু তুমি আমার কথাটা বলার অবকাশ একবার দাও প্লিজ বাবা। আমার কথাটাও একবার শুনে নাও বাবা। তুই যে কথা বলবি সেই কথার যদি কোনো অর্থ থাকে তাহলেই বল। বাবা, তুমি আমার কথাটা বুঝতে পারছো না। এইসব কিছুতে অর্জুনের কোনো ভুল ছিল না। এটা এটা একটা ছোট্ট বিষয় ছিল, সেই জন্যই আমি। তুই এবার একটু চুপ কর। এসব তুই কি বলছিস? হ্যাঁ, এই বিষয়টা কি তোর ছোট বলে মনে হচ্ছে? একটা ভণ্ড বাবাকে এনে মন্ত্রতন্ত্র করে তোকে আগুনের উপর দিয়ে হাঁটতে বলছে, আর তোর বর এগুলো সব দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। এই বিষয়টা তোর কাছে খুব ছোট বলে মনে হচ্ছে? তাহলে তোর কাছে বড় বিষয় কি আমাকে একটু বুঝিয়ে বলতো মা। বাবা, অর্জুন যদি আমায় রক্ষা না করতো, তাহলে আজ আমি তোমার সামনে সুস্থভাবে এইখানে এইভাবে দাঁড়িয়ে থাকতাম না। তুমি পুরো বিষয়টা জানো না বাবা। অর্জুনের কোনো ভুলই ছিল না। তুমি পুরো বিষয়টা জানো না বাবা। অর্জুনের কোনো ভুলই ছিল না। সেই জন্য আমি ওকে সেই দিন ধন্যবাদ দিয়েছিলাম, কিন্তু আজ যা করেছে সেটা একেবারেই ভুল। সেই জন্য আমি তোকে ওখান থেকে নিয়ে আসলাম। আমি যে নির্ণয় নিয়েছি সেটা একেবারেই ঠিক। সুনেত্রার বাবা এসে তোমার বড় বাবাকে, আমাদেরকে এত অপমান করে চলে গেল, অথচ তোমার এতটুকু খারাপ লাগলো না? কিছু জিজ্ঞেস করছি তো, এভাবে চুপচাপ দাঁড়িয়ে থাকলে চলবে নাকি? বিয়ের মানে হলো এটাই, পরম শত্রুও আপনজন হয়ে যায়। দেখ, উনি তোর শ্বশুরমশাই হতে পারেন ঠিকই, কিন্তু সত্যি বলতে সুনেত্রার বাবা এবারে চৌকাঠ মারানোর যোগ্যতা রাখে না। এমন একটা লোক সোজা আমাদের বাড়িতে ঢুকে সবাইকে এত কথা শোনালো, আর তুই চুপ করে দাঁড়িয়ে রইলি। কেমন ছেলে রে তুই? তোর এইভাবে চুপচাপ দাঁড়িয়ে থাকার মানে তো একটাই হয়, তুই বউয়ের পিছনে ঘুরঘুর করা সেই বরগুলোর মতো হয়ে গেছিস।
দাদা, ওর সাহস হয় কি করে? যার তোমার সামনে দাঁড়ানোর যোগ্যতা পর্যন্ত নেই, সে কিনা স্মার্টলি এসে তোমাকে এত কথা শুনিয়ে দিল। আমার প্ল্যানটা নষ্ট হয়ে গেল বলে আমি চিন্তা করছি, আর এরা শুধু বকবক করছে। দাঁড়াও 1 মিনিট, কেউ কোনো কথা বলবে না। বাবা, বাবা কেন বুঝছো না বাবা? বাবা, আমার জন্য তুমি একবার বোঝার চেষ্টা করো প্লিজ বাবা। তোর শ্বশুর বাড়ির লোকরা সবাই ভালো, আর তোর বাবা মাই শুধু খারাপ, তাই না? শোন মা, কে এত বড় বাড়িতে কেন বিয়ে দিয়েছিলাম তুই কি সেটা জানিস? তোর সাথে ওরা যা ব্যবহার করছে তার জন্য নয়। আমরা তো খুবই সাধারণ মানুষ। তুই যাতে ওই বাড়িতে খুব ভালো করে থাকিস সেই জন্যই আমি তোকে ওই ছেলের সঙ্গে বিয়ে দিয়েছিলাম। বরং ওদের অন্ধবিশ্বাস আর ভুলভাল কাজকে সমর্থন করার জন্য নয়। এত কিছু হচ্ছিল, সেখানে তোর স্বামী অর্জুন চুপচাপ দাঁড়িয়ে দেখছিল। যার কিনা তোর সাথে থাকা উচিত ছিল, সে কিনা তোর প্রাণ সংশয় দেখেও চুপচাপ ছিল। সুনেত্রা, সত্যি করে বল, তোদের মধ্যে সবকিছু ঠিকঠাক আছে তো? কোন পরিস্থিতিতে তোদের দুজনের বিয়ে হয়েছে সেটা সবাই জানে। অর্জুন এই বিয়ে নিয়ে খুশি ছিল না। ওর বাড়ির লোকেরাই ওকে প্রায় জোর করে এই বিয়েতে রাজি করিয়েছে। ওর এই বিয়ে করার কোনো রকম ইচ্ছেই ছিল না রে। ও সেই রাগটা তোর উপরে দেখাচ্ছে। বল সুনেত্রা, বল তোর টেনশনটা কিসের, বল তোর কিসের কষ্ট সেটা বল। তোমরা যে কি বলছো তোমরা নিজেরা সেটা জানো? যোগ্যতা নেই বলেই চলেছ। একজনের যোগ্যতা কখনো টাকা পয়সা দিয়ে আসে না, আসে দায়িত্ববোধ থেকে। সুনেত্রা ওনার মেয়ে, যে কোনো পিতা তার মেয়েকে বিপদে দেখলে তার সুরক্ষার কথা ভেবে ঠিক এটাই করবে। সামনে যত বড় লোকই থাকুক না কেন, সে নিজের মতামত প্রকাশ করবেই। এদিকে আয় মা। সুনেত্রার জায়গায় আমার মেয়ে থাকলে আমি ঠিক এইভাবেই রিয়াক্ট করতাম। শুধু সে কেন, আমরা সবাই একই কাজ করতাম। সুনেত্রার জায়গায় আমার মেয়ে থাকলে আমি ঠিক এইভাবেই রিয়াক্ট করতাম। শুধু সে কেন, আমরা সবাই একই কাজ করতাম। যা ঘটেছে সব আমাদেরই ভুল। একজন বাড়ির বউকে কেউ এইভাবে আগুনের উপর দিয়ে হাঁটতে বলে? আমরা শুধু কর্ণকে বাঁচাতে এই সমস্ত কাজ করছি, যাতে সুনেত্রার কিছু হয়ে না যায় সেই ভয়ই বেআই মশাই এমন কাজ করেছেন। ওনার ভুলটা কোথায়? এই সমস্যাটার সমাধান শুধুমাত্র একজনই করতে পারে, আর সেটা হলো অর্জুন। অর্জুন, সুনেত্রাকে আবার এই বাড়িতে ফিরিয়ে আনার দায়িত্ব তোমার। বিকেলের মধ্যে তুমি ওকে আবার আমাদের বাড়িতে ফিরিয়ে আনবে। এত কিছু ঘটার পর উনি কোনো মতেই সুনেত্রাকে আর পাঠাবেন না, কিন্তু ওনাদেরকে বুঝিয়ে তোমাকে এই কাজটা করতে হবে।
মিস্টার কর্ণ রায়, আমি তোমার নামে চার্জশিট তৈরি করছি এবার। তুমি একটা বড়লোক বাবার বিগড়ে যাওয়া ছেলে। তুমি যতদিন এই লকআপের ভিতরে থাকবে ততদিন বাইরের লোকেরা পরম শান্তিতে বাস করবে। সেই জন্য তুমি সারা জীবন এই লকআপেই থাকবে। চার্জশিটও বানিয়ে ফেলছি।